অবশেষে কি ইরান ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং? এবার কি হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের? সম্প্রতি জানা গেছে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে ইরানের কাছে বিপুল সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে চীন সরকার, যার সাহায্যে মার্কিনীদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে ঘায়েলে সফল হবে তেহরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরিতেও বেশ উদ্যোগী ভূমিকায় নিজেদের অবস্থান শক্ত করতে যাচ্ছে চীন। এমনকি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় মার্কিন প্রশাসনকে ঘায়েলের জোরদার ফাঁদও সাজিয়েছে চীন সরকার। প্রশ্ন হলো, চীনের উদ্যোগে এবার কি মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের বলয়? ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের লাগাম হাতছাড়া হতে চলেছে যুক্তরাষ্ট্রের, কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল শোধনাগার থেকে শুরু করে হরমুজ প্রণালী, সর্বত্রই এখন ইরানের প্রতিরোধ বলয়ের ছাপ। টালমাটাল এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উপর থেকে ভরসা হারিয়ে ফেলতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রগুলো, এমন দাবি বিশ্লেষকদের। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে এ যুদ্ধে একা লড়েনি ইরান, এমন তথ্যই প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক এই যুদ্ধে ইরানকে ব্যাপক সহযোগিতা করেছে চীন সরকার। যুদ্ধের ময়দানে ইরান যাতে ইহুদিবাদীদের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালাতে পারে, সেজন্য তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল চীন, এমন দাবি আন্তর্জাতিক ওই সংবাদ মাধ্যমগুলোর। আর চীনের সেসব গোয়েন্দা প্রতিবেদনে ছিল মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট তথ্য। ফলে ইরানের ছোড়া মিসাইলগুলো অত্যন্ত নির্ভুলতার সাথে মার্কিনী ওই ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সফল হয়। এদিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চলার সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের বিশাল এক বহর যোগ দেবে ইরানে। ম্যানপ্যাড মডেলের কাঁধে বহনযোগ্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়ে স্বল্প উঁচুতে উড়তে পারা শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান কিংবা আত্মঘাতী ড্রোনকে ঘায়েল করতে পারবে তেহরান। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মার্কিন সামরিক যুদ্ধবিমানের জন্য জটিল হুমকি তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। যদিও এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ প্রসঙ্গে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটির তথ্যকে গুজব বলেই উড়িয়ে দিয়েছে বেইজিং। তবে চীন সরকার যে মধ্যপ্রাচ্যের লাগাম ধরতে চায়, সেটার প্রমাণ এবার প্রেসিডেন্ট শি জিনপিং এর দেওয়া পরিকল্পনায় উঠে এসেছে। আর এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। যদিও হরমুজ প্রণালীতে এখন মারমুখ অবস্থানে রয়েছে মার্কিন ও ইরানের সামরিক বাহিনী। দুই পক্ষই বৈশ্বিক এই জ্বালানি রুটটির দখল নিতে মরিয়া হয়ে পড়েছে। অন্যদিকে চূড়ান্ত যুদ্ধবিরতিতে যেতে সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। তবে টানা 21 ঘণ্টা ধরে বৈঠকটি চললেও শেষ মুহূর্তে কোনো প্রকার চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষই। ফলে ভেস্তে যায় সাম্প্রতিক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম এই বৈঠকটি। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে একটুকুও দেরি করেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য 4 দফার একটি প্রস্তাব তৈরি করেছে চীন সরকার। দেশটিতে সফররত আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং ওই 4 দফার পরিকল্পনা পেশ করেন, যাতে রয়েছে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি, অঞ্চলটির সকল দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, সেই সাথে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা সহ আন্তর্জাতিক আইন সমুন্নত রেখে সব পক্ষকে আলোচনায় ফেরার তাগিদ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান আগ্রাসনকে পুরোপুরি অবৈধ হিসেবেই আখ্যা দিয়েছেন শি জিনপিং। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। কিন্তু ইরান ইস্যুতে চীন কেন এত সক্রিয়? বিশেষ করে ইরানের জ্বালানি তেল বাণিজ্যের সাথে সরাসরি জড়িত চীন, কারণ তেহরানের মোট জ্বালানি তেলের প্রায় 90% ক্রেতা বেইজিং। এছাড়াও ইরানের সাথে 25 বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তিও করেছে চীন সরকার, যার সাহায্যে বেইজিং থেকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা পাবে তেহরান, এমনটাই দাবি সমরবিদদের।
এক নিমিষেই যেন খেলা ঘুরে গেল। অর্থনৈতিক যুদ্ধে এবার চীন ইরানের কাছে হারছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিজের খেলাতেই যেন এবার নিজেই ঘায়েল যুক্তরাষ্ট্র। চীন ইরানের পাল্টা চালে কাঁপছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য। যুক্তরাষ্ট্রের বিশ্ব শাসনের অস্ত্র ছিল অর্থনীতি, কিন্তু সেই অস্ত্রই কি এখন উল্টো ঘুরে আঘাত করছে যুক্তরাষ্ট্রকে? আর চীন ও ইরানের পাল্টা চাল কি দেখিয়ে দিচ্ছে একক আধিপত্যের দিন তবে শেষের পথে? দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করেছে বৈশ্বিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে। নিষেধাজ্ঞা, শুল্ক নীতি কিংবা প্রযুক্তি নিয়ন্ত্রণ সবকিছুই ছিল এক ধরনের স্ট্র্যাটেজিক প্রেসার টুল। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে এই কৌশল এখন আর একমুখী নেই, বরং প্রতিপক্ষ রাষ্ট্রগুলো একই কৌশল রপ্ত করে পাল্টা আঘাত হানছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে আবারও শুল্ক যুদ্ধ শুরু করেন। লক্ষ্য বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্ত করা। কিন্তু এই চাপের জবাবে চীন খুব হিসাব করে আঘাত করে। বিরল খনিজ রপ্তানি সীমিত করে। এই খনিজগুলো প্রযুক্তি শিল্পের প্রাণ, আর এখানেই প্রায় একচেটিয়া দখল চীনের। ফলে আমেরিকার প্রযুক্তি খাত হঠাৎ করেই পড়ে চাপের মুখে। একই সময়ে ইরান আরও এক ধাপ এগিয়ে গেছে। সামরিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে তারা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেলের প্রায় 20% পরিবাহিত হয়, অর্থাৎ একে নিয়ন্ত্রণ মানে পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া। ফলাফল, তেলের দাম বেড়েছে, সরবরাহ সংকট তৈরি হয়েছে, আর তার ঢেউ লেগেছে প্রতিদিনের নিত্যপণ্যে। তবে এই ঘটনাগুলো নতুন কিছু নয়, কারণ ইতিহাসেও এর ছাপ আছে। 1973 সালের আরব তেল নিষেধাজ্ঞা দেখিয়েছে কিভাবে অর্থনৈতিক নির্ভরশীলতাকে অস্ত্র বানানো যায়। তবে পার্থক্য হলো আজকের বিশ্বে বাণিজ্যিক সংযোগ অনেক বেশি গভীর, ফলে আঘাতের প্রভাবও বহুগুণ বেশি। সমস্যাটা এখানেই, যুক্তরাষ্ট্র নিজেই যে কৌশল তৈরি করেছিল এখন সেই একই কৌশল তার বিপক্ষে ব্যবহার হচ্ছে। একসময় ডলার বা প্রযুক্তি অ্যাক্সেস বন্ধ করে বিশ্বের অন্যান্য দেশগুলোকে চাপে রাখত যুক্তরাষ্ট্র, কিন্তু এখন চীন খনিজ দিয়ে, ইরান জ্বালানি দিয়ে একই ধরনের চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওপর। বিশ্লেষকদের মতে এটা শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত। একক আধিপত্য থেকে সরে বিশ্ব ধীরে ধীরে যাচ্ছে বহুমুখী শক্তির দিকে, যেখানে প্রতিটি বড় রাষ্ট্রই নিজের শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। সবচেয়ে বড় বার্তা হয়তো এটাই, যুক্তরাষ্ট্র এখন আর এমন এক বিশ্বে নেই যেখানে তার প্রতিটি পদক্ষেপ বিনা প্রতিরোধে কার্যকর হবে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কূটনৈতিক হিসেব নিকেশের জটিল এক অধ্যায়? উত্তর কোরিয়া, যাকে ধরা হয় উদীয়মান সামরিক শক্তি হিসেবে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই দেশটি ক্রমাগত নানা উপলক্ষে বুঝিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের নতুন উদীয়মান শক্তির উত্থানের সমর্থন করছে। রাশিয়া ও চীনের পর উত্তর কোরিয়াও খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য মানবে না পূর্ব থেকে পশ্চিমের কেউই। ইরানের পাশেই আছে তারা। যখন মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে থেমে আছে যুদ্ধের গতি, ঠিক তখনই পূর্ব এশিয়ার আকাশে গর্জে উঠল নতুন ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া আবারও দেখিয়ে দিল বিশ্ব রাজনীতির উত্তাপ শুধু এক অঞ্চলে সীমাবদ্ধ নয়। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তদারকিতে একটি যুদ্ধ জাহাজ থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই পরীক্ষা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশ। অর্থাৎ পিয়ংইয়ং তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে। দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশে ছিল ৭,৯০০ সেকেন্ডেরও বেশি, অর্থাৎ ২ ঘন্টার বেশি সময় ধরে নির্ধারিত কক্ষপথে উড়ে গেছে। অন্যদিকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো উড়েছে প্রায় ২,০০০ সেকেন্ড।
এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ নয়, এটি একটি স্পষ্ট বার্তা। উত্তর কোরিয়া এখন শুধু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে না, বরং তা নির্ভুলভাবে নিয়ন্ত্রণ ও লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা অর্জন করছে। পরীক্ষাটি চালানো হয়েছে একটি শক্তিশালী যুদ্ধজাহাজ চোয়ে হিয়ন থেকে। এটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর ৫,০০০ টনের আধুনিক ডেস্ট্রয়ারগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ আগে যেখানে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শক্তি মূলত স্থল ভিত্তিক ছিল, এখন তা সমুদ্র ভিত্তিক প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ছে। ফলে তাদের আঘাতের পরিসর আরও বিস্তৃত হচ্ছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি যুদ্ধজাহাজ থেকে ছুটে উঠছে ধোঁয়া আর আগুনের শিখা ছড়িয়ে, আর দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য পর্যবেক্ষণ করছেন কিম জং উন, যা প্রতীকীভাবে দেখাচ্ছে এই কর্মসূচি কতটা গুরুত্ব পাচ্ছে। এখানেই শেষ নয়, কিম জং উনকে আরও দুটি নির্মাণাধীন ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে, আর তিনি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। কি হতে পারে এই সিদ্ধান্ত? আরও বড় সামরিক সম্প্রসারণ, নাকি পারমাণবিক সক্ষমতার সঙ্গে এই নৌ শক্তিকে যুক্ত করার পরিকল্পনা? কারণ কিম আবারও স্পষ্ট করে দিয়েছেন, উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদের পারমাণবিক শক্তি আরও জোরদার করা। এই ঘটনাকে আলাদা করে দেখছেন না বিশ্লেষকেরা। নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি জটিল সমীকরণে আটকে আছে। তখন উত্তর কোরিয়ার এই পদক্ষেপ অনেকের কাছে একটি কৌশলগত সময় নির্বাচন বলেই মনে হচ্ছে। অর্থাৎ বিশ্ব যখন এক সংকটে ব্যস্ত, তখন অন্য প্রান্তে শক্তি প্রদর্শন, যা বৈশ্বিক চাপকে ছড়িয়ে দেয়, জানান দেয় এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার দিন ফুরোতে চলেছে। যদি এমন হয় যুদ্ধের ময়দানে আপনি বিশ্বের সর্বোচ্চ শক্তির সামনে দাঁড়িয়ে আছেন, অথচ আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করার আগেই সেই শক্তি পিছু হটতে বাধ্য হলো, ঠিক এমন একটা দৃশ্যপটই ভেসে আসছে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের তীর থেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান নাকি তার সম্পূর্ণ শক্তি প্রদর্শনের প্রয়োজনীয় অনুভব করেনি, তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো লেজ গুটিয়ে পালিয়েছে অঞ্চল থেকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির মুখপাত্র জেনারেল হুসেইন মোহেবি জানিয়েছেন, ইরানের অনেক সামরিক সক্ষমতা এখনো প্রকাশই করা হয়নি। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ যদি দীর্ঘায়িত করা হয় তাহলে এমন সব ক্ষমতা সামনে আনা হবে যা সম্পর্কে শত্রুপক্ষের কোনো ধারণাই নেই। ইরানের হঠাৎ এমন ঘোষণায় চমকে উঠেছে বিশ্ব। কি বলছে এই রাষ্ট্র? এত চাপ, নিষেধাজ্ঞার শেকল পেরিয়ে দেশটি যখন বিশ্ব মোড়লের সামনে দাঁড়িয়েছে, তখনও তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে নিঃশেষভাবে মোকাবেলা করেনি, বরং বুঝে শুনে ধীরে ধীরে বড় শক্তিকে নাস্তানাবুদ করে ছেড়েছে, বাধ্য করেছে অঞ্চল থেকে পত্র পাঠ বিদায় নিতে। একটি দেশ সাধারণত তখনই এমন কথা বলে যখন তাদের হাতে এমন কিছু থাকে যা দেখানোর সময় এতে পারে একাধিক স্তরের সমন্বিত আঘাত, যেখানে একসঙ্গে কাজ করবে ড্রোন, সাইবার হামলা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অপ্রচলিত সামরিক কৌশল। অর্থাৎ যুদ্ধটা আর শুধু ট্যাঙ্ক, মিসাইল বা যুদ্ধ বিমান দিয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং অদৃশ্য এক যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়বে। এই অস্ত্র শব্দটির মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। এটি হতে পারে এমন কিছু যা হয়তো সরাসরি ধ্বংসযজ্ঞ চালায় না, কিন্তু শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেয় ভেতর থেকে। হতে পারে এটি সাইবার অস্ত্র, হতে পারে জিপিএস জ্যামিং, হতে পারে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার প্রযুক্তি, অথবা এমন কোনো কৌশল যা এখনো প্রকাশ্যে আসেনি। ইরান সরাসরি তাদের তুরুপের তাসগুলো উন্মুক্ত করতে চাইছে না, বরং তারা একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। শত্রুপক্ষকে অনিশ্চয়তার মধ্যে রাখা এটিও এক ধরনের বড় ভয় হলো অজ্ঞতা, যা আপনি জানেন না তার বিরুদ্ধে কিভাবে লড়বেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সবাই যখন ভাবছিল যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে তার পুরনো মিত্ররা, ঠিক তখনই এলো চমক। ন্যাটো স্পষ্ট জানিয়ে দিল, হরমুজ প্রণালীতে সামরিক অবরোধে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী, আর এই জায়গাতেই যুক্তরাষ্ট্র চেয়েছিল তার মিত্রদের শক্তি প্রদর্শন করতে।
কিন্তু বাস্তবতা হলো মিত্ররা এবার পিছিয়ে গেছে। তবে কি অবশেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার একক আধিপত্যের সিংহাসন হারাতে চলেছে ইরানের জন্য? জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড, গ্রিস সবাই একই পথে হাঁটছে, অর্থাৎ একটি বড় জোট একসঙ্গে না বলেছে। এতে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। কারণ এতদিন ধরে ন্যাটো ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, যেখানে একটি সিদ্ধান্ত মানেই ছিল সম্মিলিত পদক্ষেপ। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ঐক্য আর আগের মতো নেই। তাহলে কি মিত্রদের মধ্যে ফাটল ধরছে? এই পরিস্থিতিতে ভিন্ন সুর শোনা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কণ্ঠে। তিনি সরাসরি সামরিক পদক্ষেপে না গিয়ে বলেছেন, সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা উচিত, অর্থাৎ যুদ্ধ নয়, কূটনীতি হতে পারে পথ। তবে এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়, কারণ একা হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করা মানে শুধু সামরিক ঝুঁকি নয়, এটি বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকেরা বলছেন এটি শুধু একটি সাধারণ ইস্যু নয়, বরং বড় পরিবর্তনের ইঙ্গিত, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে আর স্বয়ংক্রিয় সমর্থন মিলছে না। আর এই পরিবর্তনই হয়তো ইরানের মতো উদীয়মান শক্তির জন্য একটি বড়। চীন রাশিয়া নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার পথে ক্রমেই এগিয়ে চলেছে মস্কো ও বেইজিং। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনের মাঝেই এক ভিন্ন ধরনের আলোড়ন সৃষ্টি করেছে চীন ও রাশিয়া। বিশ্বজুড়ে মার্কিন প্রশাসনের আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নিজেদের বন্ধুত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পথে এগিয়ে চলেছে মস্কো ও বেইজিং। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসনকে ঘায়েলে কি এমন সম্মিলিত পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া চীন? দুই পারমাণবিক শক্তিধর দেশের একজোট হওয়া যুক্তরাষ্ট্রের জন্য যে অশনি সংকেত, রাশিয়া চীনের অটুট বন্ধুত্ব দেখে তা হারে হারে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও মধ্যপ্রাচ্যের লাগাম ধরে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্রের শাসক। তাই তো ইরানকে ঘিরে প্রতিনিয়তই ষড়যন্ত্রের ছক আঁকছেন ট্রাম্প। কিন্তু তার সেই ছকের সামনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ থেকে বেশ ফায়দা হাসিল করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধের ময়দানে ইরান পরাজিত হলে যে রাশিয়া ও চীনের জন্য সেটা মহাবিপদ ডেকে আনবে, সে বিষয়টির আঁচ করতে পেরেছিল বেইজিং ও মস্কো। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিনী বলয়কে সরাসরি চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা কেবলমাত্র ইরানেরই রয়েছে, এমন দাবি বিশ্লেষকদের। তাই তো দূর থেকে ইরানকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে রাশিয়া ও চীন, যাতে যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে সফলতা অর্জন করতে পারে তেহরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অভিযোগ আছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরানকে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য দিয়েছে রাশিয়া ও চীন। শুধু তাই নয়, আকাশ প্রতিরক্ষায় ইরানের শক্তি বৃদ্ধিতে দেশটির কাছে এয়ার ডিফেন্স সিস্টেমও পাঠাচ্ছে চীন, এমন অভিযোগও রয়েছে পশ্চিমাদের। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? মূলত রাশিয়া ও চীনের সাথে কৌশলগত বেশ কিছু চুক্তি আছে ইরানের, যার মাধ্যমে সামরিক খাতে ইরানকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে রাশিয়া চীন। ফলে যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে ইরান যে চীন ও রাশিয়ার কাছ থেকে সাহায্য পাচ্ছে, সে দাবিটিকে উড়িয়ে দিতে নারাজ বিশ্লেষকরা। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই হঠাৎ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সরাসরি বৈঠক সেরেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় দুই বন্ধু দেশের মাঝে কৌশলগত সম্পর্ক উন্নয়নের প্রতি জোর দেন চীনের প্রেসিডেন্ট। সেই সাথে মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় রাশিয়া চীনের একজোট হওয়ার প্রতিও গুরুত্ব দেন শি জিনপিং। 15 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। JBS হোল্ডিংস লিমিটেড। সাম্প্রতিক সময়ে
স্পেন, কানাডা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বেশ কয়েকজন পশ্চিমা নেতার সাথে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বজুড়ে মার্কিন প্রশাসনের অন্যায্য শুল্ক চাপকে মোকাবিলায় দৃঢ় সংকল্প করেছে বেইজিং। তাই তো বিশ্লেষকরা বলছেন, একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাশিয়া ও চীন, যার সাহায্যে প্রতিটি দেশ তাদের নিজস্ব স্বাধীন মত প্রকাশ করতে পারবে। তবে এই কাঠামো গঠনের মাধ্যমে চীন ও রাশিয়া মূলত মার্কিন আধিপত্যের বিকল্প একটি ব্যবস্থা গড়ার দিকেই অগ্রসর হচ্ছে বলে মত সমরবিদদের। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুকে আবারও কি রণদামাবা বাঁচতে চলেছে? এবার কি আরও ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো চিত্র। মার্কিন মেরিন সেনারা হয়তো শিগগিরই ইরানের সমুদ্র সৈকতে অবতরণ করতে পারে, তবে বাস্তবতা কঠিন। ইরানি ভূখণ্ডে নামলে মার্কিন সেনারা অক্ষত অবস্থায় ফিরতে পারবে কিনা উঠছে সেই প্রশ্ন। পরিকল্পনায় আছে আমেরিকার দুর্ধর্ষ নেভি সিল সমুদ্রের তটরেখা প্রস্তুত করবে, আর আকাশ থেকে ঝাঁপিয়ে পড়বে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা। আপাত দৃষ্টিতে এই আক্রমণ সফল মনে হলেও এর পরের দৃশ্যপট হতে পারে ভয়াবহ। স্যাটেলাইট টার্মিনাল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হবে ইরানের প্রধান লক্ষ্যবস্তু। এটি আর সাধারণ যুদ্ধ থাকবে না, বরং পরিণত হবে এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য এটি একটি চরম রাজনৈতিক অগ্নিপরীক্ষা। মার্কিন সাধারণ নাগরিকরা হয়তো এখনই ইরানের মাটিতে সরাসরি যুদ্ধ দেখতে প্রস্তুত নয়। বিশেষ বাহিনীর মাধ্যমে পরিচালিত এই অভিযানে যদি লাশের সারি দীর্ঘ হয়, তবে হোয়াইট হাউসের জন্য জনসমর্থন ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন মেরিনদের কঠোর মহড়া সেই যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের জওয়ানরা M27 রাইফেল হাতে প্রস্তুত, তাদের লক্ষ্য পরিষ্কার, মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক নিশ্চিত করা। কিন্তু তাদের মূল পরীক্ষার ক্ষেত্র হতে পারে পারস্য উপসাগরের রুক্ষ উপকূল। ইরানের সামরিক কৌশল বেশ চতুর। তারা হয়তো শুরুতে মার্কিন বাহিনীকে সমুদ্র সৈকতে পা রাখতে দেবে, কোনো বাধাই দেবে না। কিন্তু যখনই মার্কিন সেনারা মূল ভূখণ্ডের গভীরে প্রবেশ করবে, তখনই শুরু হবে আসমানি কড়কড়ানি। ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ধেয়ে আসবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ভেদ করে। সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যা ঘটেছে, তামচার এবং কামিকাজের ড্রোনগুলো এমনভাবে লুকানো যে সেগুলোকে পুরোপুরি নিশ্চিহ্ন করা প্রায় অসম্ভব। এটি মার্কিন বাহিনীর জন্য এক বড় মরণ ফাঁদ হতে পারে। যুদ্ধের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যোগাযোগ বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ইরানের মূল টার্গেট হবে মেরিনদের এই যোগাযোগ কেন্দ্রগুলো। যদি একবার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া যায়, তবে সাগরের মাঝখানে থাকা নৌবাহিনীর সাথে স্থলসেনাদের সমন্বয় ভেঙে পড়বে, যা আক্রমণকারী বাহিনীকে সম্পূর্ণ অন্ধ করে দেবে। শুধু ইরান নয়, বাহরাইনে থাকা মার্কিন স্যাটেলাইট টার্মিনাল এবং পুরো মধ্যপ্রাচ্যের আর্লি ওয়ার্নিং রাডারগুলো এখন ইরানের নিশানায়। প্যাট্রিয়ট কিংবা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই বিশাল ড্রোন বহর ঠেকানো যাবে কিনা তা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। নেদারল্যান্ডসের মতো মিত্র দেশগুলোর সাথে যৌথ মহড়া চালিয়ে আমেরিকা নিজের শক্তি বাড়াচ্ছে ঠিকই, কিন্তু ডাচ এবং মার্কিন মেরিনদের এই সংহতি কি ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির সামনে টিকে থাকতে পারবে? সামরিক সক্ষমতা বনাম বাস্তব কৌশলের এই লড়াই এখন